সপ্তাহ ব্যবধানে আবারও সিলেটে জলজট। রাতভর বৃষ্টিতে তলিয়েছে ৩ ওয়ার্ডের নিচু এলাকা। নগরবাসীর দুর্ভোগ। সুরমার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি। সিলেট অঞ্চলে গ্রাহকের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ১৩০ কোটি টাকা। মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছেই পাওনা ৩০ কোটি। বিঘ্নিত নিরবিচ্ছিন্ন সরবরাহ। এবং এখনও কাটা হয়নি মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছ। ঝড়ে গাছ পড়ে বন্ধ হচ্ছে ট্রেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় বন বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। রাতভর বৃষ্টিতে আবারও তলিয়েছে সিলেটের ৩টি ওয়ার্ডের নিচু এলাকা। জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর মেজর টিলা এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে। এই সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের একটি কষ্ট বা দুর্ভোগ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার পিছনের এই সড়কটি। এই মেজরটিরা এই এলাকায় একটু বৃষ্টি হলেই এই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। গতকালকে যদিও রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপরেও এই বৃষ্টি রাতে কমে যাওয়ার পরেও এই এলাকার পানি এখনও রয়ে গেছে। এবং শুধুমাত্র এই জায়গায় নয়, ভিতরে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়েই কোথাও ভাঙ্গা, কোথাও পানি, একেবারে দুর্ভোগ চরমে। এই এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এই এলাকায় বেশ কাঁচা বাজার এবং অন্যান্য বিপণী বিতান রয়েছে বা ভুসিমালার দোকান রয়েছে। এই এলাকায় ব্যবসায়ীরা যারা আছে তারা এক ভোগান্তির মধ্যে পড়েছে। অন্যদিকে এখান থেকে এই ভিতরে যেই লোকজন যাওয়া আসা করে, সেই সিএনজি অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত যান চলাচল এইখান থেকে করে থাকে। ১০ টাকার ভাড়া ৫০ টাকা গুনতে হচ্ছে এখন এই এলাকার মানুষদের। এই এলাকার মানুষের জানিয়েছেন আমাকে যেটা, সেটা হচ্ছে কি শুধুমাত্র এখন নয় বা গতকালকে রাত্রে ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা নয়, একটু বৃষ্টি হলে বা গত ২৮-২৯ তারিখে যে বৃষ্টি হয়েছিল সুরমার নদী এবং কুশিয়ারা নদী সহ সিলেটের নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠে বেশ বড় ধরনের একটি আকস্মিক বন্যা দেখা দিয়েছিল। তখনও কিন্তু এই এলাকার জলামগ্নতা ছিল। এই জলাবদ্ধতা দূর করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি ড্রেন তৈরি করা হচ্ছে বা একটি নালা তৈরি করা হচ্ছে। নালাটি দীর্ঘদিন থেকে নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং এই বর্ষার সময় নির্মাণ কাজটি বন্ধ থাকে এবং এ কারণেই এই এলাকার মানুষ যেই বৃষ্টি হলেই যে এলাকার পানি যাওয়ার যে পথ, সেই পথ খুঁজে পায় না এবং এই জায়গায় একটু নিচু জায়গা রয়েছে, যার কারণে মানুষজনের যে প্রবেশ পথ, এই এলাকার মানুষের প্রবেশ পথ বা এখানে যে টেক্সটাইল মিল একটি রয়েছে, এই এলাকার বিশাল একটি এলাকা রয়েছে ৩৫ নম্বর ওয়ার্ড। এই এলাকার মানুষজনের চলাচলের পথ একেবারে বন্ধ হয়ে যায়। এই অবস্থা থেকে এলাকাবাসী উত্তরণ চাচ্ছে, এই এলাকাবাসী মুক্তি চাচ্ছে এই জলাবদ্ধতা থেকে। তারা অতি দ্রুত সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন এই জায়গা যেন জলাবদ্ধতা দূর করা হয়, সেমনটি দাবি জানিয়েছেন এলাকার মানুষ। মোটামুটি এই ছিল সিলেটের বৃষ্টির কারণে যে ৩৫ নম্বর ওয়ার্ডের মানুষ যে জলাবদ্ধতার মধ্যে ডুবে আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সিলেট অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৩০ কোটি টাকা গ্রাহকের কাছে বকেয়া পড়ে আছে। এর মধ্যে ১৫টি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কাছেই পাওনা ৩০ কোটি টাকার বেশি। কর্তৃপক্ষ বলছে অর্থের অভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ইকরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বকেয়া ১২ কোটি টাকা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ২ কোটি টাকা, আর সিলেট সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া পাওনা ১০ কোটি টাকারও বেশি। লেট পেমেন্ট ফি আছে, সেটা আমরা একটু মওকুফের জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছি, আর বাকি যে মূল টাকাটা আছে সেটা আমরা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট স্থাপনের পর থেকে কোনো বিল পরিশোধ করা হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ব্যক্তিগত উদ্যোগে একবার ৫ লাখ টাকা দেন। এই স্টেডিয়ামের বকেয়া রয়েছে ২.৫ কোটি টাকা। ওনারা যখন মাঠ বরাদ্দ দেন, যখন পারমিশন দিবেন, তখন ফ্লাড লাইটের বিলটা যেন যার যার যে ইভেন্ট হয় ওই ইভেন্টে যেন ওইটা পরিশোধ করেন। এদিকে বিপুল অঙ্কের অর্থ গ্রাহকের কাছে পড়ে থাকায় বিদ্যুৎ বিভাগ সংকটে বলে জানালেন সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। টাকাগুলা সরকার দিতে না পারার কারণে আমরা
বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রাখতে আমরা সক্ষম হচ্ছি না। 15টি সরকারি প্রতিষ্ঠান সংস্থা বাহিনীর কাছে বকেয়া 30 কোটি টাকার মতো, আর সাধারণ গ্রাহকের কাছে বকেয়া পড়ে আছে 100 কোটি টাকার মতো। বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক 5.5 লাখ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময়ে আরও থাকছে। শেরপুরে পাহাড়ি অঞ্চলে হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কদিন বাদেই নেওয়া হবে কোরবানির হাটে। ভালো দাম পাওয়ার আশা খামারিদের। নেত্রকোনার কাইলাঠি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের একটি বাড়ি ও ফিশারিতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে পুলিশ ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। বাড়িটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে নিশ্চিত করেছেন সোয়াট টিম। সেখানে আছেন রিপোর্টার আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল যে জঙ্গি তৎপরতার বিষয়ে, আজকে সেই বাড়িটিতে যে সকাল থেকে যে অ্যান্টি টেরোরিজম এবং এই সোয়াট এবং এই যারা আছে বোম ডিসপোজাল যে টিম আছে, তারা সবাই সম্মিলিতভাবে যৌথভাবে এবং পুলিশের টিম, বিপুল সংখ্যক পুলিশ নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে শুরু করে সকলের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অভিযান চালানো হয়েছে। এবং সকাল থেকে যে আমরা অভিযান দেখছি, এখন পর্যন্ত বিরতিহীনভাবে 3টা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এবং এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নিরাপত্তার স্বার্থে এই বাড়িটির কাছ থেকে সকল কিছুকে মানে গাড়ি সহ মোটরসাইকেল এবং যারা উৎসুক জনতা এবং পুলিশ সাংবাদিক যারা আছেন তাদেরকে একটু দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। যে এখানে এই ধারণা করা হচ্ছে যে এই পর্যন্ত যা পেয়েছে যে বিস্ফোরক জাতীয় অনেক ধরনের অনেক কিছু স্পর্শকাতর হয়তো দ্রব্যাদি রয়েছে এবং এই বিপুল পরিমাণ হয়তো গোলা বারুদ থাকার কারণে বা নানান ধরনের মানে ভয়ের কারণে মূলত তারা আমাদেরকে এই একটু দূরত্বে সরিয়ে নিয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই বাড়িটির ভেতরে তারা যে স্ক্যান করে, আমরা যে খবরটি পেলাম যে স্ক্যান করে এবং সিজার লিস্ট করে বিপুল সংখ্যক এই তারা জিনিসপত্র পেয়েছে। এবং এটিকে বোঝা যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে এটি প্রশিক্ষণ হিসেবে ব্যবহৃত হতো এবং যে জঙ্গি তৎপরতার যে কার্যক্রম এখান থেকে হয়তো চালানো হতো, এই ধরনের এই ধারণা করা হয়। এবং এই ধারণা থেকে যত ধরনের যে ভেতরের যে তারা সকাল থেকে টানা 8 ঘন্টার যে অভিযান, এই 8 ঘন্টার অভিযানে বোঝা যাচ্ছে যে ভয়ানক কিছু রয়েছে এর ভিতরে, যা এই হয়তো বের করা যাচ্ছে না বা কিছু করা যাচ্ছে না। এখানে বিশেষ করে একটি সাউন্ড প্রুফ কক্ষ রয়েছে। আবার অনেকে ধারণা করছে যে হয়তো বা এই এর ভিতরে যে এমন কিছু রয়েছে যে বিস্ফোরক দ্রব্য, হয়তো বিস্ফোরণ ঘটলে বড় ধরনের ক্ষতি হতে পারে। তো সেই জন্যই সকলকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তো এই যে এই বাড়ি থেকে যে জঙ্গি তৎপরতার এবং এই আস্তানার এই অভিযান চালানোর, এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেন দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে রেলওয়ে ও বন বিভাগ। 1 বছর পার হলেও কাটা হয়নি গাছগুলো। ঝড়ে ছোট বড় গাছ রেল লাইনের উপর পড়লে ট্রেন থেমে যায় বলে জানান স্থানীয়রা। আর বন বিভাগের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 20 মে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে। এ সময় ইঞ্জিনেও 2টি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। উদ্ধার কাজ শেষে 15 ঘন্টা পর আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের টনক নড়ে উদ্যানের ঝুঁকিপূর্ণ গাছ নিয়ে। পরে উদ্যানটির রেললাইন সংলগ্ন 43টি গাছ ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বন বিভাগের কাছে গাছগুলো কাটার আবেদন জানায়। তবে নানা জটিলতায় দীর্ঘ 1 বছরেও গাছ কাটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরা মার্কা নিজেই মারছে যে গাছগুলো কাটবে আর রাস্তাটা পরিষ্কার করার জন্য কোনো গাছ আর পড়বে না রেলের উপরে, কিন্তু এখন এই গাছগুলো ওরা কাটে নাই। বর্ষাকালে ঝড়ের কারণে অনেক গাছ পড়ে এবং অনেক ট্রেন আটকেছে। কিছু ঝুঁকিপূর্ণ গাছ আছে, ওনারা রেলের কর্তৃপক্ষ ওনারা জানানো হইতেছে বারবার
এগুলো এখনো কাটা হয় নাই। রেলওয়ের গণপূর্ত বিভাগ জানায় লিখিত আবেদনের পরও বন বিভাগ উদ্যোগ না নেয়ায় এখনো ঝুঁকি রয়ে গেছে উদ্যানের ভেতরের রেল লাইন। আর বন বিভাগের দাবি বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর পর কোনো সিদ্ধান্ত না আসায় এখনো গাছ কাটা হয়নি। বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটার জন্য। এখনো তারা ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আমাদের গাছগুলো কাটার অনুমতি দিবে দেন আমরা এই কাজগুলো করব। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রায় 8 কিলোমিটার রেলপথ রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ঈদুল আজহার সামনে রেখে শেরপুরের 3টি উপজেলার পাহাড়ি এলাকায় লালন পালন করা হচ্ছে দেশি জাতের গরু। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড় উপত্যকার প্রাকৃতিক চারণভূমিতে খায় ঘাস লতাপাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার প্রায় 30 কিলোমিটার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর এভাবেই পশু লালন পালন করা হচ্ছে। সীমান্ত জুড়ে প্রায় 4000 পরিবার ঈদুল আজহার জন্য প্রায় 35,000 পশু প্রস্তুত করেছেন। আমাদের দেশে গরু মনে করেন লতাপাতা খা, পাহাড়ি গরু, কিন্তু খামারি গরু নোয়া, এই জন্য মাংসের স্বাদ বেশি লাগে। আঙ্গইতের গরু কোনো ভিটামিন খেলে নাকি জোনা পাহাড়ি গরু পারো সারি দিথই অবি খায় বিকেলে আমরা নিয়ে আসি। কোনো খাদ্য মাত্য দিতে লাগে না, পাহাড়ও বেড়ায় খায়। পাহাড়ের গরু কিন্তু বিক্রি করলে অনেক চাহিদা বাড়ে। আমার দেশি গরু এমনি দেখতেও সুন্দর, আমরা কালারও থেকে শুরু করি, মাংস থেকে শুরু করি, সবকিছু আমাদের সুন্দর। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। সবার কাছে শুনছি যে এই জায়গায় গরু ভালো দেশি গরু পাওয়া যায়, এর জন্য আসছি আর কি দেখতে, কিনতে পছন্দ হয়েছে মোটামুটি আর কি। বাজারের গরু চেয়ে গ্রামের গরুগুলো অনেক ভালো, সুন্দর প্রাকৃতিক অবস্থায় থাকে। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস লতাপাতা এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 84,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 53,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। জামালপুরে ইজি বাইক চালক লাইজু মিয়া হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার সাদাত এর রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 1 অক্টোবর সরিষাবাড়িতে ইজি বাইক চুরির পর এর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া ও মনি তাহের নামে 2 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে মামলায় সোহাগ ও জাকির হোসেন নামে আরও 2 জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 4 জনকে ফাঁসির আদেশ দেন আদালত। ময়মনসিংহের স্টিল আর্চ সেতুর সংযোগ সড়ক নির্মাণ হবে নগরীর চর কালীবাড়ি এলাকায় বসতবাড়ির ওপর দিয়ে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা থেকে শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা সেতুর অন্য প্রান্ত চায়না মোড় পার হয়ে শম্ভুগঞ্জ ঝাউগড়া স্কুল পর্যন্ত 6.8 কিলোমিটার দীর্ঘ হবে। সংযোগ সড়কের চর কালীবাড়ি অংশে প্রায় 3 একর জায়গায় অর্ধশতাধিক পরিবারকে ছাড়তে হচ্ছে পুরনো বসতভিটা। সড়ক বিভাগ বলছে শেষের পথে অধিগ্রহণের সব ধাপ, এখন আর সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 6 জুন সিলেটের উমাইরগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় 14টি ট্রাক থেকে উদ্ধার করা হয় ভারত থেকে চোরাই পথে আনা 125 টন চিনি, তবে পালিয়ে যায় চালকরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ ব্যবধানে আবারও সিলেটে জলজট, রাতভর বৃষ্টিতে তলিয়েছে 3 ওয়ার্ডের নিচু এলাকা। নগরবাসীর দুর্ভোগ, সুরমার পানি বিপদসীমার নিচে থাকায় কিছুটা স্বস্তি। সিলেট অঞ্চলে গ্রাহকের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া 130 কোটি টাকা। মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছেই পাওনা 30 কোটি। বিঘ্নিত নিরবিচ্ছিন্ন সরবরাহ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।